একটা ভোটে জেতা আর একটা এলাকার মানুষের ভরসা জেতা দুটো কিন্তু এক জিনিস নয়। ভোটে জেতাটা একটা ঘটনা, কিন্তু ভরসা জেতা একটা বিজ্ঞান, একটা শিল্প। তো কিভাবে এই শিল্পকে আয়ত্ত করা যায়, আজ আমরা এগরা বিধানসভা কেন্দ্রের গভীরে গিয়ে সেই বিজ্ঞানেরই বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। দেখুন, নির্বাচন কোনো জুয়া খেলা নয়, এটা মানুষের প্রয়োজনকে বোঝার বিজ্ঞান। লক্ষ্যটা শুধু একটা চেয়ার জেতা নয়, লক্ষ্য হল সেই বিশ্বাসটা অর্জন করা যা দিয়ে একটা আস্ত জনপদ গড়ে ওঠে। কারণ আসল রায় তো ব্যালট বক্সে নয়, মানুষের মনে লেখা হয়। আমাদের আজকের ফোকাস পশ্চিমবঙ্গ রাজ্যের এগরা, পূর্ব মেদিনীপুরের এই এলাকা। যে কোনো রাজনীতির বীজ ফেলার আগে ওখানকার মাটিটাকে বোঝা খুব জরুরি। মানে ওখানকার নদী, মাঠ, মানুষের রোজকার জীবন, এই সব কিছুর মধ্যেই কিন্তু রাজনীতির আসল সমীকরণটা লুকিয়ে থাকে। তাহলে চলুন আমরা সরাসরি এগরার মাটির কথা শুনি। ওখানকার মানুষের রোজকার জীবনটা ঠিক কেমন, তাদের মনে চাপা থাকা ক্ষোভগুলো কি, কারণ মাটির আওয়াজটা না শুনলে সমাধানের কোনো পথই খুঁজে পাওয়া যাবে না। মাঠ থেকে পাওয়া প্রথম সিগন্যাল হল ভাঙা বাঁধ। আপনারা জানেন, এই এলাকাটা ঘূর্ণিঝড়প্রবণ। হলদি আর সুবর্ণরেখা নদীর বন্যা এখানকার মানুষের জীবনের একটা রোজকার সত্যি। তো যখন বাঁধ ভাঙে, তখন শুধু মানুষের ফসল বা বাড়ি ডোবে না, প্রশাসনের ওপর তাদের বিশ্বাসটাও ভেঙে যায়। দ্বিতীয় সিগন্যালটা হল চাকরির অভাব। স্থানীয়ভাবে কোনো বড় শিল্প নেই, তাই তরুণদের ভবিষ্যৎ অনিশ্চিত। অনেককে কাজের খোঁজে উপসাগরীয় দেশগুলোতে পাড়ি দিতে হচ্ছে। এই যে অর্থনৈতিক চিন্তা, এটা শুধু একটা পরিবারের মধ্যে আটকে থাকে না, এর প্রভাব সরাসরি ভোটের বাক্সে গিয়ে পড়ে। আর ৩ নম্বর সিগন্যাল, খারাপ গ্রামীণ রাস্তা। ধরুন NH ১১৬-র মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলো গর্তে ভরা। এতে কি হয়? শুধু যাতায়াতের সময় বাড়ে না, ব্যবসা বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আসলে যখন রাস্তা ভাঙে, তখন শুধু মানুষের ধৈর্য নয়, সরকারের ওপর আস্থাও ভেঙে যায়। এই টেবিলটা একবার দেখুন, এটা হলো ভোটারদের ক্ষোভের একটা সারসংক্ষেপ। বন্যার টাকা ৯-৬ থেকে শুরু করে খারাপ মানের রেশন, জমির ঝামেলা। এই টেবিলটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো একটা সিস্টেমের সমস্যা যা পুরো এলাকার মানুষকে রোজ কষ্ট দিচ্ছে। এতক্ষণ তো আমরা মাটির কথা শুনলাম, মানুষের অনুভূতির কথা বললাম। এবার চলুন ডেটার দিকে তাকানো যাক, কারণ সংখ্যা বা ডেটা আমাদের আবেগের পেছনের অঙ্কটাকে দেখিয়ে দেয়। এই বার চারটা দেখুন, ২০১৬ থেকে ২০২১-এ টিএমসির ভোট শেয়ার কিন্তু প্রায় একই আছে, কিন্তু আসল গল্পটা হল বিজেপির ভোট শেয়ার এক লাফে বেড়ে ৪৪.৫৫%। মানে ক্ষমতাসীন দলের জয়ের ব্যবধানটা মাত্র ৭.৬৭%। এই সংখ্যাটা আসলে একটা ঝড়ের পূর্বাভাস, একটা শক্তিশালী প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার ইঙ্গিত। এবার একটু এগরার জনসংখ্যার গঠনটা দেখি। প্রায় ২০% তফসিলি জাতি, যার একটা বড় অংশ নমশূদ্র বা মতুয়া সম্প্রদায়ের। এই ভোট ব্যাংকটা কিন্তু নির্বাচনী অঙ্কে একটা নির্ণায়ক ভূমিকা পালন করে। এই গোষ্ঠীর সমর্থন যেদিকে ঝুঁকবে, এগরার রাজনৈতিক হাওয়াও সেদিকেই বইবে। এখানে আমরা দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর দিকে তাকাচ্ছি। একদিকে টিএমসির তরুণ কুমার মাইতি, একজন স্থানীয় শিক্ষক যার ভাবমূর্তি বেশ স্বচ্ছ। অন্যদিকে বিজেপির অরূপ দাস, একজন তরুণ ব্যবসায়ী, মৎস্যজীবী সমাজে যার ভালো যোগাযোগ। নির্বাচনী ময়দানে এনারাই ছিলেন একে অপরের শক্তি আর দুর্বলতার জায়গা। এবার চলুন প্রার্থী আর ভোটারদের থেকে একটু বড় ছবিটা দেখি। সেই রাজনৈতিক, অর্থনৈতিক আর সামাজিক শক্তিগুলো যেগুলো এই গোটা নির্বাচনী লড়াইয়ের ময়দানটা তৈরি করে। মানে একটা এলাকার পুরো ইকোসিস্টেমটা বোঝা খুব জরুরি। এই স্লাইডে আমরা একটা পেস্ট বিশ্লেষণ দেখছি, মানে পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল আর টেকনোলজিক্যাল ফ্যাক্টর। রাজনৈতিক মেরুকরণ, বেকারত্ব নিয়ে হতাশা, সামাজিক সমীকরণ আর তরুণদের মধ্যে সোশ্যাল মিডিয়ার প্রভাব, এই চারটে শক্তি মিলেই এগরার রাজনৈতিক আবহাওয়াটা তৈরি করেছে। এগরাতে ৮৪% বেশি ভোটদানের হার, এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে খুব সচেতন। তারা কিন্তু চুপচাপ বসে থাকা দর্শক নন, তারা এই খেলার একজন সক্রিয় এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আর এই যে মানুষের সক্রিয় অংশগ্রহণ, এটাই আমাদের সংবিধানের মূল শক্তি। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে মর্যাদা এবং জেনে বুঝে কথা বলার অধিকার দেয়। তবে আমাদের মনে রাখতে হবে, এই অধিকারের সাথে একটা বড় দায়িত্ব আসে। দায়িত্বশীল নাগরিক আর দায়িত্বশীল শাসন, এই দুটো মিলেই কিন্তু গণতন্ত্র মজবুত হয়। এই টেবিলটা একবার দেখুন। কাটমানির অভিযোগ, ২৫,০০০-এর বেশি শিক্ষকদের চাকরি বাতিল আর নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা। এগুলো কিন্তু শুধু উন্নয়নের অভাব নয়, এগুলো মানুষের মনে গভীর ক্ষোভ,
অবিশ্বাস আর নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। তো এতক্ষণ আমরা সমস্যার গভীরে গেলাম, এবার সমাধানের পথ খোঁজার পালা। এই পর্বে আমরা একটা সম্পূর্ণ স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক দেখব, যা এই এলাকার জটিল চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য তৈরি করা যেতে পারে। আমরা এটার নাম দিয়েছি চতুর্মুখ মতবাদ। এটা একটা চারমুখী কৌশল, যেখানে আক্রমণ, স্থিতিশীলতা, উদ্ভাবন এবং সুরক্ষা এই চারটে জিনিসকে মিলিয়ে একটা সম্পূর্ণ নির্বাচনী বার্তা আর শাসনের প্রতিশ্রুতি তৈরি করা হয়। এই কৌশলের চারটে মুখ। প্রথম, আগ্রাসন, মানে তথ্য দিয়ে দুর্নীতির মুখোশ খুলে দেয়া। দ্বিতীয়, স্থিতিশীলতা, সরকারি প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনে স্বস্তি আনা। তৃতীয়, উদ্ভাবন, টেকনোলজির সাহায্যে মানুষের সমস্যার দ্রুত সমাধান করা। আর চতুর্থ, সুরক্ষা, সবাইকে নিরাপত্তা আর অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেয়া। এই চারটে স্তম্ভ একসঙ্গে ভোটারদের মূল সমস্যাগুলোকে সমাধান করার একটা রাস্তা দেখায়। আজকের দিনে মানুষের ভরসা জিততে গেলে শুধু স্লোগান দিলে চলে না, একটা পরিষ্কার, মাপা যায় এমন উন্নয়নের পরিকল্পনা দরকার, মানে একটা গভর্নেন্স কন্ট্রাক্ট। প্রতিশ্রুতি থেকে পরিকল্পনার দিকে এগোতে হবে। আর এই স্লাইডটাই হলো সেই গভর্নেন্স কন্ট্রাক্টের একটা উদাহরণ, একটা এগ্রা ডেভেলপমেন্ট প্ল্যান। এখানে দেখুন, কোনো ফাঁকা প্রতিশ্রুতি নেই। নির্দিষ্ট প্রকল্প, তার আনুমানিক খরচ, শেষ হওয়ার সময়সীমা এবং সাধারণ মানুষের জন্য তার সরাসরি লাভ কী হবে সব লেখা আছে। এটাই হলো স্বচ্ছতা, এটাই দায়িত্বশীল শাসন। বড় বড় প্রকল্পের পাশাপাশি এই কর্মসূচিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সরাসরি প্রত্যেকটা পরিবারের জীবনে প্রভাব ফেলবে। যেমন স্বাস্থ্য বীমা, প্রত্যেক বাড়িতে কলের জল, মাথার ওপর পাকা ছাদ আর কম দামে রেশন, এগুলোই হল সুশাসনের আসল প্রমাণ। কিন্তু ডেটা নির্ভর শাসনের সাথে একটা বড় নৈতিক দায়িত্বও চলে আসে। যখন আমরা মানুষের তথ্য ব্যবহার করি, তখন তাদের গোপনীয়তা আর সম্মতিকে সর্বোচ্চ সম্মান দেওয়াটা খুব জরুরি। ভারতের আইন অনুযায়ী ডেটা শুধুমাত্র নির্দিষ্ট কাজের জন্য আর যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করা উচিত। বিশ্বাস অর্জন করতে গেলে বিশ্বাসের মর্যাদা রাখাও শিখতে হয়। এবার আমরা শেষের দিকে এগোচ্ছি। গভীর বিশ্লেষণ, পরিষ্কার কৌশল আর চূড়ান্ত লক্ষ্য, মানে মানুষের আসল রায় বা ম্যান্ডেট অর্জন করা। এই সবগুলোকে এবার একসাথে জুড়ে দেখার সময় এসছে, অন্তর্দৃষ্টি থেকে আদেশের পথে। যে কোনো সফল পরিকল্পনার দুটো স্তর থাকে। একটা হলো স্ট্র্যাটেজিক, মানে কেন কাজটা করা হচ্ছে, এটা হলো আপনার ম্যাপ। আর দ্বিতীয়টা হলো অপারেশনাল, মানে কিভাবে কাজটা করা হবে, এটা হলো মাটিতে নেমে কাজ করা। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। সঠিক ম্যাপ আর শক্তিশালী পদক্ষেপ দুটোই দরকার। তাহলে রাজনৈতিক প্রতিনিধিত্বের ভবিষ্যৎটা ঠিক কি? এই প্রশ্নটা আমাদের সবাইকে একটু ভাবতে বাধ্য করে। ব্যাপারটা শুধু একটা নির্বাচন জেতার নয়, বরং নেতৃত্ব দেওয়ার একটা নতুন মডেল তৈরি করার। এর উত্তরটা হলো এমন একটা ভবিষ্যৎ যা কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না, বরং একটা পদ্ধতির ওপর নির্ভর করে, যা শুধু প্রতিশ্রুতির ওপর নয়, প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি। এটা এমন একটা শাসন ব্যবস্থা যা মানুষের জন্য, মানুষকে ভালোভাবে বোঝার মাধ্যমে তৈরি করা হয়েছে। ডেটা নির্ভর, দায়বদ্ধ এবং মানুষের প্রয়োজনের সাথে গভীরভাবে যুক্ত। এটাই আসল পথ। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন mgr@blueprintstrategies.ai তে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।